আমরা ভব ঘুরে জীবনটা পাবো আজকে। ভবঘুরে এই ভব ঘুরে জীবনটা কেমন, ভব ঘুরে মানে কি? যাযাবর। এবার তো বুঝতে পারছি, যার কোনো কাজ কাম নেই, যে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। এরকম তো আমাদের বন্ধু বান্ধবী অনেকে রয়েছে, তাই না? হ্যাঁ, আমরা কি যাযাবর? যাযাবর নই। কিন্তু এখানে কবি সেরকম একটা জীবন চাইছে, যে যাযাবরের জীবন, যেখানে কোনো চিন্তা, চাপ, কোনো টেনশন থাকবে না। পুরো প্রকৃতিটাকে উপভোগ করতে চায় কবি, এবং দেশ দুনিয়া ঘুরে ঘুরে নতুনকে জানতে চায়। তো সেই ভ্যাগাবন্ড, সেই ভ্যাগাবন্ড মানে তাহলে কি বুঝলাম আমরা? ভ্যাগাবন্ড মানে কি? যাযাবর। তো সেই যাযাবরের জীবনটা কেমন, বা কবি বা কথক যে এখানে বলছে, সে তার যাযাবরের জীবনে কেমনটা চাইছে, সেইটা আজকে আমরা সুন্দর করে বুঝবো। পুরো ক্লাসটা মন দিয়ে করলে কবিতাটা বাড়িতে গিয়ে দুবার তিনবার আর পড়তে হবে না, একবার পড়লেই রেডি হয়ে যাবে। পুরো ক্লাসটার উপর ডিপেন্ড করছে তুমি কবিতাটা কত তাড়াতাড়ি রেডি করবে। একদম সহজভাবে প্রত্যেকটা লাইন ওয়ার্ড ধরে ধরে আমি বলবো। রবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে? কারণ কবির নামটা খুব ভালো মতো জানতে হবে, কবি পরিচিতি অল্প একটু জানতে হবে, কারণ কবিতার ক্ষেত্রে কিন্তু কবির নাম, কবি পরিচিতি ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, লেসন 6-এ আমাদের এই কবিতাটা সম্বন্ধে এবার আমরা সুন্দর করে পড়বো। তো সবার আগে তোমাদের একটু কবি পরিচিতিটা একটু বোঝাবো, যে আমাদের এই কবিতাটা যে লিখেছেন তার সম্বন্ধে একটু জানতে হবে, তার জন্ম, মৃত্যু, তার কিছু ফেমাস ওয়ার্ক। ঠিক আছে, দেখো। তো আমাদের কবির নাম হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন, তার জন্ম হচ্ছে 1850। তিনি একাধারে কবি ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, ভ্রমণ কাহিনী লিখতেন। ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যে রয়েছে তিনি ছিলেন পোয়েট, এসেইস্ট, নোভেলিস্ট, মানে তিনি নোভেল লিখতেন, এসে লিখতেন, কবিতা লিখতেন, মানে তার অনেক দক্ষতা ছিল। প্রকৃতি প্রেমী একজন কবি, যিনি প্রকৃতিকে ভালো মতো জানতে চায়, যে ঘরের মধ্যে আবদ্ধ সংসারের মানে ঝামেলা ওইসব না, প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে চায়, এবং অজানাকে আরো তিনি জানতে চায়। তার লেখনীর মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। যে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা, মানে তিনি সবসময় চান একটা মুক্ত জীবন হবে, মানে যেখানে কোনো বাধা থাকবে না, যে এই টাইমে আমাকে ওখানে পৌঁছাতে হবে, ওই টাইমে ওইখানে পৌঁছাতে হবে, এসব কোনো ব্যাপারই থাকবে না, একটা মুক্ত জীবন তিনি চাইছেন। আর কি, প্রকৃতির সান্নিধ্য চাইছেন, যে এই মুক্ত জীবনটা যেন প্রকৃতির কোলে হয়, খোলা আকাশ হবে, মাথার উপরে যেন ছাদ না থাকে। আর কি, সাংসারিক সুখের অভাব, মানে তিনি কিন্তু এখানে সাংসারিক সুখ ফিল করতে চান না, যে সংসারের যে সুখ, সংসারের বাইরেই তিনি বেরোতে চান। আর কি, নির্ভীক মানসিকতা, মানে এই যে ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো, তো এক্ষেত্রে তো বিভিন্ন রকম সমস্যা আসবে, বিভিন্ন রকম বাধা, তাই না? বিভিন্ন রকম, তাহলে ঝড় উঠলো ভীষণ ভাবে, বাড়িতে তো আমরা সেফ রয়েছি, যে ভবঘুরে ঘুরে বেড়ায় সে তাকে তো কোনো একটা আশ্রয় খুঁজতে হবে। প্রচন্ড ঠান্ডা, আমরা ঘরে তো লেপ গায়ে দিয়ে শুয়ে আছি, যে ভবঘুরে তাকে তো কোনো একটা আশ্রয়ে যেতে হবে। তো সেখানে তার মধ্যে একটা নির্ভীক ব্যাপার, সে জানে আমার কাছে এরকম কঠিন পরিস্থিতি আসতে পারে, যে ভীষণ ঝড় হচ্ছে, ভীষণ ঠান্ডা পড়ছে, ভীষণ রোদ উঠেছে, আমার কোনো ভয় নেই, সে আসতে দাও, আমি ঠিক মানিয়ে নেবো। এটাকেই বলে নির্ভীক। আর কি, জীবন দর্শন, তিনি একটা দারুণ জীবন একটা দর্শন করতে চায়, যে যে জীবনটা বাকিদের থেকে একটু আলাদা হবে, যে আলাদাই একটা লেভেল। তো এখানে আমাদের আজকের কবিতার কথক কবি নিজেকেই বানিয়েছেন, যে কবি নিজেকেই এখানকার কথক বানিয়ে তিনি বলছেন যে আমাকে একটা এরকম জীবন দাও, ভবঘুরে জীবন, যাযাবরের মতো জীবন, আমি এরকম একটা জীবন উপভোগ করতে চাই। আমি এবার প্রত্যেকটা লাইন ওয়ার্ড ধরে ধরে বোঝাবো, ভালো করে বোঝো। এই কবিতাটার মধ্যে কটা স্ট্যাঞ্জা রয়েছে? চারটে স্ট্যাঞ্জা। কটা? চারটে। তো চারটে স্ট্যাঞ্জার মধ্যে 2 নম্বর স্ট্যাঞ্জাটা রিপিট হবে, ঠিক আছে? 2 নম্বর স্ট্যাঞ্জাটাকে আমরা লাস্টের স্ট্যাঞ্জাতেও পাবো। ওই 2 নম্বর স্ট্যাঞ্জার মধ্যেই কবির আকাঙ্ক্ষাটা লুকিয়ে রয়েছে, তাই ওটাকে রিপিট করা হয়েছে। তার মানে নর্মালি আমাদের 3টে স্ট্যাঞ্জা ভালো করে পড়তে হয়, প্রথম 3টে। এই যে গিভ মানে কি? দাও। কি দেওয়ার, কি দেওয়ার কথা বলেছে? দাও। তুমি কাকে? আমাকে, আমাকে দাও। কি দাও? দা লাইফ, জীবন দাও। আই লাভ, আমি, লাভ ভালোবাসি, যেরকম জীবনটা আমি ভালোবাসি আমাকে সেরকম জীবনটা দাও। কবির এটা উইশ, যে আমাকে একটা জীবন দাও যেরকমটা আমি ভালোবাসি। এবার প্রশ্ন হচ্ছে জীবনটা কেমন, কেমন জীবন কবি চাইছে, পরের লাইনে পাবো। দেখো, লেট দ্য লেভ গো বাই মি। এই লেভ মানে কি? জলধারা, ছোট্ট নদী পুকুরের মতো, পাশ দিয়ে ছোট্ট একটা নদী চলে গেল, এটাকে বলে জলধারা। এই জলধারাকে ইংলিশে এখানে কি বলা হচ্ছে? লেভ। তাহলে লেভ ওয়ার্ডটার মানে কি আমরা ভুলবো? ভুলবো না। লেট দ্য লেভ গো বাই মি, তাহলে এই লেভটা গো বাই মি মানে আমার পাশ দিয়ে যাবে, যে বাই মি, গো যাওয়া, তাহলে যাবে আমার পাশ দিয়ে।
তাহলে আমি কেমন জীবন চাই? আমি এমন একটা জীবন চাই যে জীবনে আমার পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে যাবে। কেন নদীর কথা বলা হচ্ছে? জল লাগবে না? বাড়িতে তো জলের বোতল ঢকঢক করে খেয়ে নেবো। যে ভবঘুরে সে অনেকটা পথ হাঁটার পর তার তো জল লাগবে। তো জল আমি নদী থেকে কোনো মতে খেয়ে যাবো। আমার ওরকম ভালো জল বা ওরকম কোনো ব্যাপার নেই। একটু জল আশেপাশে থাকবে, এরকম ছোট্ট একটা নদী পাশ দিয়ে বয়ে যাবে, ব্যাস হবে। গিভ দ্য জলি হেভেন অ্যাভব। এই লাইনটার মধ্যে কি পাচ্ছি? আবার বলছে, কবি বলছে, আবার বলছে, দাও আমাকে, কি দাও? দ্য জলি হেভেন। হেভেন, এটা হেভেন বলবো না, হেভেন। আচ্ছা, হেভেন মানে কি? স্বর্গ। হেভেন মানে স্বর্গ, কিন্তু এই কবিতায় হেভেন মানে আকাশকে বলা হচ্ছে। মানে একটা ভবঘুরের কাছে আকাশটাই হচ্ছে স্বর্গ। সে খোলা আকাশ দেখতে পাচ্ছে, এটাই তার কাছে স্বর্গ। সে তো এটাই চাইছে, খোলা আকাশ মাথার উপরে থাকবে। আচ্ছা, জলি মানে কি? হাসি খুশি। তাহলে এখানে হাসি খুশি আকাশ, মানে নর্মাল তুমি যদি পড়তে চাও হাসি খুশি স্বর্গ, সে কি হাসি খুশি স্বর্গ চাইছে? না, হাসি খুশি মানে এখানে বলতে চাইছে আকাশটায় যখন রোদ উঠবে, বোঝা গেল? দিনের আকাশটা যেটা আমরা দেখতে পাই, কোনো মেঘ ফেক, কোনো বৃষ্টি বৃষ্টি থাকবে না, একদম ঝলমলে রোদ, নীল আকাশ, সেই আকাশটা দেখতে খুব দারুণ লাগে। ওই আকাশটাকে তিনি বলছে জলি, চনমনে। মানে রোদ উঠলেই তো চনমনে ব্যাপার থাকে, মেঘ বৃষ্টি হলে তো সেই ঘরে আবার ঢুকে যেতে হবে। তাহলে তিনি এই জলি কথাটার মধ্যে দিয়ে আকাশটাকে বলছে যে আকাশটা হবে একদম রৌদ্রোজ্জ্বল আকাশ। আর হেভেন মানে এখানে স্বর্গ নয়, এখানে হেভেন মানে হচ্ছে আকাশ। তাহলে তাকে কেমন আকাশ দিতে হবে? তার আকাশের চাহিদাটা কেমন? তার চাই এরকম রৌদ্রোজ্জ্বল, রৌদ্র ঝলমলে সুন্দর একটা আকাশ, যেখানে কোনো ঝড় বৃষ্টি থাকবে না। আরো কিছু চাইছেন তিনি, কি চাইছে? অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, এবং আমার চাই ছোট্ট একটা নিরালা পথ বা ছোট্ট একটা রাস্তা। মানে আমি তো যাবো, দেখা গেলো ধুম করে রাস্তা বন্ধ হয়ে গেল, আমি এগোবো কি করে? আমি তো এগিয়ে যেতে চাই, আমি তো ভবঘুরে। তাই আমার চাই একটা বাইওয়ে, ছোট্ট একটা রাস্তা হলেও হবে, রাস্তা বড় না হলেও হবে। তাহলে ছোট্ট নিরালা রাস্তা, মানে একা যেতে পারছি, কোনো লোকজন নেই, তাতেও কোনো সমস্যা নেই, লোক ফোক দরকার নেই। যে কোনো একটা রাস্তা চলে গেল, ঠিক আছে, ছোট্ট রাস্তা, ওই রাস্তাগুলোকে বলছে উনি বাইওয়ে। আর নাইটা, এটা একটা ওল্ড ইংলিশ, এটার অরিজিনাল মানে যেটা আমরা বলি নাই হচ্ছে নিয়ার কে বলছে, নিয়ার, ঠিক আছে, নিয়ারকে নাই বলা হচ্ছে। তাহলে কাছে, মি আমার, তাহলে আমার কাছে ছোট্ট একটা নিরালা পথ, মানে ছোট্ট একটা রাস্তা থাকবে, তাই তো? তাহলে কবির তিনটে জিনিস তিনি এখানে কিন্তু পেলেন। তিনটে জিনিস পেয়েছি, দেখি আর কি কি কবি চাইছেন। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। এবার দেখো, কবির এবার বিছানাও তো লাগবে, শুতে তো হবে। তাহলে তার বিছানাটা কেমন তিনি চাইছেন? বুশ, ঝোপ। বিছানাটা ঝোপের হলেও সমস্যা নেই, ঝোপের বিছানা হলেও হবে, মানে একটু শোবো ঝোপের মধ্যে। মানে সেটা খালি মাঠ হতে পারে, অল্প অল্প ঘাস হয়েছে, অথবা কোনো একটা আশ্রয়, কোনো একটা গাছের নিচে, সেটাকেই বলছে যে আমার বিছানাটা হবে বুশ, ঝোপের, উইথ স্টার্স টু সি, যেখান থেকে আমি দেখতে পাবো, কি দেখতে পাবো? স্টার্স, তারা। তুমি ঘরে শুলে তুমি কি তারা দেখতে পাও? কিন্তু এখানে কই বলছে আমি দেখবো, এরকম করে যখন ঘুমাবো চোখ খুলবো আকাশে তারা দেখবো, মানে আমার মাথার উপরটা যেন আকাশ থাকে, জলি হেভেন, আমার মাথার উপরে ছাদ দরকার নেই। তাহলে কবি এখানে ঝোপের মধ্যে শুতে চায়, যে ঝোপের উপরে তিনি বোঝাতে চাইছেন যে ঝোপটা এমন না যে কোনো একটা বাড়ির নিচে ঝোপ, না, ঝোপটা হবে একদম খোলা আকাশের নিচে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। দেখো, ব্রেড মানে হচ্ছে রুটি, হ্যাঁ, তাহলে ব্রেড আই ডিপ, ডিপ মানে হচ্ছে ডোবানো, চোবানোকে বলে ডিপ। বুঝতে পারছি ওয়ার্ড গুলোর মানে, বুঝে নাও। ইন দ্য রিভার, কোথায়? রিভারে। তাহলে ব্রেডটা চোবানো হবে কোথায়? নদীতে। কিসের ব্রেড? কোত্থেকে ব্রেড আসলো? কোত্থেকে ব্রেড আসলো? কবি তো কিছু খাবে, কবির খাওয়ার জন্য সেই বিশাল মানে চিকেন, মটন, বিরিয়ানি, বিরাট কিছু দরকার নেই। বলছে কোনোভাবে যদি আমার একটু খাবার জুটে যায়, সেটা রুটি বা পাউরুটি হোক, আমি সেটাকে ডুবিয়ে খেতে চাই নদীতে। মানে পাশ দিয়ে ছোট্ট একটা জলধারা যাবে, ঠিক আছে, আমাকে রুটিটা তো শক্ত রুটি আমার গলা দিয়ে ঢুকবে না, কোনো মতে একটু জল পেলে একটু চুবিয়ে আমি খেয়ে নেবো, যাতে নরম হবে, আমি খেয়ে নেবো। মানে এখানে কবি বলতে চাইছে তার খাওয়া দাওয়া নিয়েও কোনো চাহিদা নেই, কোনোভাবে একটু খাবার যদি আমার জোটে, কোনোভাবে আমি চলে যাব। তাই বলছেন ব্রেড আই ডিপ, মানে পাউরুটিটা বা রুটিটাকে আমি চোবাবো ইন দ্য রিভার, নদীর মধ্যে, সেই চুবিয়েই আমি খেয়ে নেবো। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি। তাহলে এটাই হচ্ছে সেই ধরনের জীবন, ফর এ ম্যান, একটা মানুষ, লাইক মি, মানে আমার মতো ভবঘুরে মানুষের যেরকমটা জীবন দরকার,
এটা হচ্ছে ঠিক সেই রকমটা জীবন, এইরকমই আমি জীবন চাই। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এই যে ফর এভার মানে চিরদিনের জন্য, তাহলে আমি চাই এইরকম একটা জীবন যেটা চিরদিনের জন্য আমার সাথে যেন থাকে, সারা জীবন যেন আমি এই জীবনটাকে পাই। এটুকু বুঝতে পেরেছি সবাই? তাহলে প্রথম স্ট্যান্ডায় কিন্তু কবি তার চাহিদা জানালো যে কি কি দরকার তার ভবঘুরে জীবনে, সে ভগবানের কাছে বা উইশ করছেন তিনি কি কি কোন কোন জিনিসগুলো তিনি চাইছেন। লেট দ্য ব্লো ফল সুন অর লেট। দেখো ব্লো মানে কি আঘাত, আর ফল মানে কি পড়ে যাওয়া। এখানে পড়ে যাওয়া নয়, এখানে নেমে আসা, মানে আঘাত নামুক, মানে আঘাত আমার আসতে দাও, মানে আমার আঘাত তো আসবে আমার কাছে, মানে ভবঘুরে জীবন কাটাচ্ছে, আমাকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে, তাই বলছে আঘাত আসুক, সেটা শুন খুব তাড়াতাড়ি আসুক, অর লেট ধীরে ধীরে আসুক, কিছু যায় আসে না আমার, মানে আমার ওপর আঘাত আসতে দাও, সেটা খুব তাড়াতাড়ি আসুক বা লেটে আসুক কোনো সমস্যা নেই, আঘাত তো আসবেই। রাস্তাঘাটে খোলা ময়দানে খুব মজা লাগছে, যখন তখন তো বিপদ আসবে, বলে বিপদ সেটা তাড়াতাড়ি আসুক বা ধীরে আসুক আসতে দাও। লেট হোয়াট উইল বি ওভার মি, এটা ওভারের মতো করে আমরা নেবো, হ্যাঁ, তাই বলে লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সাথে যা হবে হোক, যে লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর দিয়ে যা যায় যাক, যা হয় হোক, আঘাত আসতে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার সামনে যেন পৃথিবীর মুখটা যেন থাকে, তাহলেই হবে, আঘাত আমি সহ্য করে নেব। তাই কি বলছে গিভ দ্য ফেস, ফেস মানে মুখ, কিসের মুখ, আর্থ, আর অ্যারাউন্ড মানে চারিপাশে, তাহলে কবি বলছেন আমার চারিপাশে পৃথিবীর খোলা মুখটা চাই, এই যে ফেস, এটা তাহলে পৃথিবীর মুখটা স্যার কি, এই যে আমরা পৃথিবীর ওপরে রয়েছি, মাথার উপরে ছাদ থাকবে না, খোলা পৃথিবীর সৌন্দর্যটাকে উপভোগ করতে পারছি, তো সেই সেই খোলা পৃথিবীটাকেই ভ্যাগাবন্ড চাইছে, যে আমার সামনে যেন এরকম খোলা মুক্ত পৃথিবীটা যেন থাকে, আমার যা আঘাত আসে আসুক আমি সব সহ্য করে নেবো। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার আগে যেন রাস্তা থাকে, মানে আমার সামনে বা আমার পায়ের নিচে যেন রাস্তা থাকে, মানে আমার ওনার দাবি বারবার একই, কিন্তু আমার মাথার উপরে যেন খোলা আকাশ থাকে, আমার পায়ের তলায় যেন একটা রাস্তা থাকে, কারণ রাস্তা না থাকলে তো হবে না, হ্যাঁ, তাহলে তো এগোতে পারবে না, ভবঘুরে তো এগিয়ে যাবে এগিয়ে যাবে, তাহলে খোলা আকাশ চাই আর রাস্তা চাই, আর তার কোনো দাবি নেই। দেখো কি বলছে আরো, কি দারুণ কথা, ওয়েলথ আই সিক নট, ওয়েলথ মানে ধন সম্পদ, ধন সম্পদ আই সিক নট, সিক মানে খোঁজা, আর নট মানে না, তাহলে ধন সম্পদ আমি খুঁজি না, মানে আমার ধন সম্পদ চাই না, ভবঘুরে তার কি টাকা পয়সার দরকার হবে, সে ওইসব কোনো চিন্তাই নেই তার, সে তো চিন্তা লেস কাটাতে চায়, তাই বলছে ওয়েলথ আই সিক নট, আমি কিন্তু টাকা পয়সা ওয়েলথ খুঁজি না, আমার ধন সম্পদ চাই না। হোপ নর লাভ, আমি ভালোবাসারও আশা করি না, লাভ মানে ভালোবাসা, হোপ মানে আশা, তাহলে ভালোবাসা পাবো এই আশাটাও আমি করি না, মানে কেউ আমাকে ভালোবাসবে আমি আশায় রয়েছি, সে আমাকে খুব ভালোবাসছে, সেই আশাটাও আমার নেই, আমার কোনো ধন সম্পদেরও আশা নেই, আমার ধন সম্পদও চাই না, আমার ভালোবাসাও চাই না। নর এ ফ্রেন্ড টু নো মি, আমার কোনো বন্ধুও দরকার নেই যে আমাকে চিনবে বা জানবে, আমার টাকা পয়সা দরকার নেই, আমার ভালোবাসার দরকার নেই, আমার এমন কোনো বন্ধুও চাই না যে আমাকে চিনবে, বুঝতে পারছি তার কি কি দরকার নেই। অল আই সিক, সিক মানে খোঁজা, তাহলে শুধু আমি খুঁজি বা শুধু আমি চাই, কি চাই, দ্য হেভেন অ্যাবভ, অ্যাবভ মানে উপরে, হেভেন মানে স্বর্গ, এখানে স্বর্গ নয় আকাশ, আমি শুধু চাই উপরে থাকুক আকাশ, আর কি, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং রাস্তা আমার পায়ের নিচে, ব্যাস, কি সুন্দর, কোনো চাহিদা নেই, হ্যাঁ কি সুন্দর দারুণ জীবন, আমার কিচ্ছু চাই না, আমার মাথার উপরে খোলা আকাশ আর পায়ের নিচে রাস্তা, আমার কোনো অর্থ দরকার নেই, আমার কোনো ভালোবাসা দরকার নেই, আমার কোনো বন্ধু দরকার নেই, আমি ভবঘুরে জীবন কাটাতে চাই, যাযাবরের জীবনে আমার এগুলো হলেই হবে, আকাশটা যেন মুক্ত, খোলা পৃথিবীর সৌন্দর্য যেন আমি দেখতে পাই, ওটা যেন খোলা অবস্থায় আমার সামনে থাকে। অর লেট অটম ফল অন মি, আচ্ছা অটম মানে কি, অটম কোন সময়কে বলে, হেমন্ত, শীতের আগে আসে হেমন্ত, মানে কঠোর শীত পড়ার আগে যে হেমন্ত, হেমন্তের সময়টাও ঠান্ডা থাকে ভালোই, তাই বলছে অর লেট অটম ফল অন মি, আমার ওপরে পড়তে দাও, ফল মানে পড়া, কে পড়বে, অটম, তাহলে অটম কি কারোর উপর ধূপ করে পড়বে, ওই ধূপ করে পড়া নয়, যে অটমের ঠান্ডা আমার শরীরে আসুক, কোনো সমস্যা নেই আমার, বলছে তাই অর লেট অটম ফল অন মি, আমার ওপরে
অটামকে পড়তে দাও, তাই তো, হেমন্তের ঠান্ডা আসুক। হোয়ার অ্যা ফিল্ড আই লিঙ্গার, এটা আই হবে, হ্যাঁ আই। তাহলে হোয়ার আ ফিল্ড, এই যে আ ফিল্ড মানে দেখো, ফিল্ড মানে তো মাঠ, আ ফিল্ড মানে মাঠের মধ্যে। তাহলে এই অটাম আসবে, ঠান্ডা আসবে, আসুক। যেখানে মানে আমি থাকবো, কোথায় থাকবো তখন অটাম যখন আসবে, আমি ফিল্ডের মধ্যে থাকবো, খোলা মাঠে থাকবো। আই লিঙ্গার, আমি খোলা মাঠে ধীরে সুস্থে আমি আমার সময় কাটিয়ে নেবো। কারণ ঠান্ডা পড়লে তুমি কি করো, তুমি তো ঘরের মধ্যে গিয়ে কম্বল মুড়ি দাও। ভবঘুরে কি আর ঘর পাবে? বলছে ঠান্ডা আসুক, আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি খোলা মাঠের মধ্যেই থাকবো, তাই তো। আই লিঙ্গার, আমি, এই যে লিঙ্গার মানে কি বলো, লিঙ্গার মানে কি? এই যে গড়িমসি করা, মানে ওই ঠেলে ঠুলে আমি আমার সময়টা কাটিয়েই নেবো। কারণ ঠান্ডার ওই কঠিন সময়টা কোনোভাবে কাটাতে পারলেই তো তারপর আবার ভালো একটা সময় আসবে। তাই ওই সময়টা আমি গড়িমসি করে কোনোভাবে মাঠে আমি কাটিয়েই নেবো, আমার কোনো ঘর বাড়ির দরকার নেই যে অটম এসছে বলে আমাকে ঘরে ঢুকতে হবে। তাহলে অটাম এই সময়টা যে ঠান্ডার সময়, এই সময়টা প্রকৃতিটা অন্যরকম হয়ে যায়, এই সময়টা মানে একটু কষ্টেরই সময় বলা যায়, ঠিক আছে, কষ্টেরই সময় বলা যায়। দেখো ওই সময় কি হয়, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, তাহলে গাছের মধ্যে যে পাখিগুলো কিচিরমিচির করছিল তারা কিন্তু সবাই সাইলেন্স হয়ে যাবে। কেন? অটাম চলে এসেছে। দেখবে শীতকালে গাছে পাখিরা অত বেশি ডাকে না, তারা জুবুথুবু হয়ে কোথাও ঢুকে থাকে, তাই না? আর এই যে বসন্তকাল, গরমকালে পাখির আওয়াজ শুনতে পাই। তাই বলছে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, মানে গাছের ওপরে যে অন ট্রি, ট্রি এর ওপরে, গাছের ওপরে যে পাখিগুলো সব সাইলেন্স হয়ে যাবে তখন, তাই তো। বিটিং দ্য ব্লু ফিঙ্গার, এই যে বাইটিং বা বিটিং যাই হোক, বাইটিং, বাইটিং মানে হচ্ছে কাপড়, এই কামড়, ঠিক আছে, কামড়। তাহলে কামড় কোথায় বসানোর কথা বলা হচ্ছে? দ্য ব্লু ফিঙ্গার, ব্লু মানে নীল, আর ফিঙ্গার মানে আঙুল। তাহলে এখানে হঠাৎ করে কোত্থেকে নীল আঙুল কামড় কোত্থেকে আসলো? এই জায়গাটা বুঝতে হবে, কারণ কবিতার মধ্যে কিন্তু 3টে ওয়ার্ডের মধ্যে দিয়ে কবি কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে। দেখো যখন ঠান্ডা খুব আসে না, ঠান্ডা, তখন দেখবে হাতের আঙুলগুলো কেমন যেন লম্বা লম্বা, মানে চামড়াগুলো কুচকে লম্বা লম্বা হয়ে যায়, জমে যায় না আঙুল। তাহলে প্রচন্ড ঠান্ডার দেশ যেখানে অটাম আসবে, সেখানে তো কবিতার ঘরে ঢুকে লেপ মুড়ি দিচ্ছে না। আমরা সবার আগে কি খুঁজি? একটা আমাদের মানে কম্বল না, আমাদের একটা এমন জ্যাকেট হোক যার মধ্যে না হাতটা ঢুকাতে পারি। শীতকালে একটু ভাবো, তুমি আর সোয়েটার পরছো, যদি একটু হাতটা ঢুকাতে পারি কি শান্তি, মানে এই হাতটায় ঠান্ডা লাগছে। তাহলে ঠান্ডার মধ্যে মাঠের মধ্যে কবি রয়েছে, কথক রয়েছেন, তো তার আঙুলটা কি ঠান্ডায় তো পুরো জমে যাবে, জমে নীল হয়ে যাবে। দেখবে ঠান্ডায় যখন খুব ঠান্ডায় জমে যায় তখন নীল হয়ে যায়। নীল কখন হয়? রক্ত তো সেরকম ভাবে তখন ওই জায়গাটা থাকে না ঠান্ডায়, তখন এটা নীল হয়ে যায়। তখন ওই নীল হয়ে যাওয়া ঠান্ডায় জমে যাওয়া আঙুলটাকে কি করতে হবে? যদি সচল করতে হয়, কামড়াতে হবে। কামড়ালে কি হবে? তাহলে আস্তে আস্তে আবার রক্তটা এই জায়গাতে আসবে। তাই বলছে যে ঠান্ডা অটাম চলে আসবে, অটাম আসার পর আমি তো মাঠের মধ্যেই থাকবো, আমি তো আর ঘরে যাব না, আমি গড়িমসি করে সময় কাটাবো, ঠিক আছে। আর পাখিগুলো সব চুপ হয়ে যাবে, ঠান্ডা চলে এসছে, এবং আমার আঙুলগুলো জমে যাবে, জমে নীল হয়ে যাবে। ওই ওই নীল হয়ে যাওয়া আঙুলটাকে আমি কামড়াবো, কামড়াতে আমাকে হবে, তখন উপায় নেই তো। তোমরা হয়তো কামড়াও না, আমরা হয়তো কামড়াই না, কারণ আমরা বাড়িতে থাকি, কিন্তু ভবঘুরে তো আর বাড়িতে নেই, তাকে তার আঙুলটাকে সচল করতে হবে। তাই আঙুলটাকে হয়তো আমাকে কামড়াতেও হতে পারে। আর চারিদিকটা কেমন হবে দেখো, অটামের সময় কেমন চারিদিকটা হবে সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, দেখো হোয়াইট মানে কি? সাদা, আর মিল মানে হচ্ছে ময়দা, এখানে ময়দাকে বলছে মিল। তাহলে সাদা ময়দা, হঠাৎ করে সাদা ময়দা কোথা কোথা থেকে আসলো? বলছে ফিল্ড, এই যে মাঠটা ফ্রস্টি বরফে সাদা ময়দার মতো হয়ে যাবে। মানে আমি যে মাঠে দাঁড়িয়ে থাকবো, সেই মাঠটাও তো আর মাঠ থাকবে না, মাঠটাও তো বরফ পরে চারিদিক বরফ ফরফ জমে যাবে, কারণ বিদেশে ঠান্ডা মানে ভালো ঠান্ডা। তাহলে চারিদিকে মাঠ ঘাট সব হয়ে যাবে কি একদম ময়দার মতো, একদম সাদা। তাই বলছে হোয়াইট, হোয়াইটটা কেমন? অ্যাজ মিল, ময়দার মতো, একদম ফ্রস্টি মানে বরফ আবৃত, ফিল্ড মাঠ, তাহলে মাঠটা একদম বরফে আবৃত হয়ে যাবে, যেটা একদম সাদা ময়দার মতো দেখতে লাগবে। বুঝেছে এইটুকু? তো এইরকম পরিস্থিতি তখন সৃষ্টি হবে, আমি তো ঘরে যাব না, তাহলে আমাকে তো কোনোভাবে বাঁচতে হবে, এমন তো না ভগবান আমি তবুও ওখানে বেঁচে থাকবো। আমাকে তখন কি করতে হবে? আমি তখন ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, ওগুলো হেভেন উচ্চারণ ছিল, এটা কিন্তু হ্যাভেন। এই হ্যাভেনের মানে আলাদা। দেখো ওয়ার্ম মানে উষ্ণ, তাহলে তখন আমি উষ্ণ করব নিজেকে,
গরম করতে হবে, তো ঠান্ডায় তো জমে গেছি। কোথায়? ফায়ার সাইড, মানে আগুনের পাশে গিয়ে আমি নিজেকে উষ্ণ করব, গরম করব। ঠিক আছে, তাহলে ফায়ার সাইডটা কোথায় হবে? আগুন যেখানে সেখানে জ্বলবে? কোনো একটা কোনায় বা কোনো একটা জায়গায় গিয়ে একটা নিরাপদ আশ্রয়। এই যে হেভেন মানে হচ্ছে নিরাপদ একটা আশ্রয়, একটা নিরাপদ কোনো একটা জায়গায়, কোনো বিপদ আপদ সেখানে যেখানে আসবে না, ওইরকম একটা জায়গায় একটু আগুন জ্বালিয়ে নিজেকে উষ্ণ করে নেবো, গরম করে নেবো। বুঝতে পেরেছি? যখন এরকম ঠান্ডার পরিস্থিতি হবে তখন নিজেকে উষ্ণ করব, আগুনের পাশে বসে, একটা নিরাপদ আশ্রয়ে আগুন জ্বলবে, সেই আগুনের পাশে বসে নিজেকে একটু উষ্ণ করে নেবো। বুঝতে পেরেছি? আমি একটা লাইনের পেছনে কিন্তু অনেকটা সময় কাটাচ্ছি যাতে ওই লাইনটা একদম ভেতরে ঢুকে যায়। তারপরে দেখো, নট টু অটাম উইল আই এইল্ড। আমি এইল্ড মানে বশ্যতা স্বীকার করা। তাহলে দেখো, এই যে বশ্যতা স্বীকার করব না, আমি বশ্যতা স্বীকার করব না। নট টু অটাম উইল আই এইল, তাহলে অটামের কাছে আমি কিন্তু বশ্যতা স্বীকার করব না, মানে হার মানবো না। হার মানা কাকে বলে? ভীষণ ঠান্ডা, আর ভবঘুরে জীবন দরকার নেই বাবা, আমি বাড়ি যাই, এটাকে বশ্যতা স্বীকার করা বলে? তো আমি বশ্যতা স্বীকার করব না। আমি তো বললাম আমি কি করবো, আমি একটু আগুন জ্বালিয়ে নিজেকে গরম করে নেবো। দেখো, অটাম তো ঠান্ডা, উইন্টার হচ্ছে তার থেকেও বেশি ঠান্ডা, অটমের পরেই তো উইন্টার আসে। বলছে অটমের কাছে আমি বশ্যতা স্বীকার করব না। নট টু উইন্টার ইভেন, ইভেন মানে এমন কি, মানে এখানে বলতে চাইছে এমন কি উইন্টার আসুক তখনও আমি নিজের বশ্যতা স্বীকার করব না, মানে উইন্টারের কাছেও কিন্তু আমি নিজেকে হার মানবো না, আমি কিন্তু সেই ভবঘুরে জীবনটাকে তখনও কন্টিনিউ রাখবো। এই লাস্ট প্যারাটা তো রিপিটেড প্যারা, কোনটার? সেকেন্ড প্যারা। চলো তাহলে এটা আর ভালো করে বোঝানোর তো দরকার নেই, এটা তাড়াতাড়ি আমরা চলি। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আমার উপর আঘাত আসতে দাও, সেটা যদি তাড়াতাড়ি আসে আসুক, বা লেট দেরি করে আসে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর দিয়ে যাই যাক যাক। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, আমার চারিপাশে যেন পৃথিবীটা পুরো খোলা অবস্থায় থাকে, পৃথিবীর মুখটা খোলা অবস্থায় থাকে। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে যেন রাস্তা থাকে। ওয়েলথ আই সিক নট, আমি ধন সম্পদ চাই না। হোপ নট লাভ, আমি ভালোবাসাও চাই না, ভালোবাসারও আশা করি না। নট এ ফ্রেন্ড টু নো মি, আমি চাই না কোনো বন্ধু আমাকে জানুক বা চিনুক, আমার কোনো বন্ধু বান্ধব দরকার নেই। অল আই আস্ক, আমি শুধু চাই, কি চাই? দ্য হেভেন অ্যাবভ, মাথার উপরে যেন হেভেন অ্যাবভ, দ্য হেভেন অ্যাবভ, মাথার উপরে থাকুক আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং রাস্তা থাকুক আমার নিচে, পায়ের নিচে। ব্যাস, পুরো কবিতাটা পরের দিন পারবো তো? পুরো লাইন বাই লাইন একদম দারুণ করে আমি বলার চেষ্টা করেছি, তোমরা ভালো করে জিনিসটা পড়ে নেবে। তোমরা যারা অনলাইনে ক্লাস করলে, পুরো পিডিএফটা অনলাইনে দিয়ে দেওয়া হবে, একদম ওয়ার্ড মিনিং সমস্তটা অনলাইনে তোমরা পেয়ে যাবে। বাড়িতে নিজেরা একবার নিজেরা চেষ্টা করো, কোথাও সমস্যা হলে আমাকে জানাতে হবে, আমি সমস্যার সমাধান করে দেবো। তো আজকের ক্লাস এখানেই কমপ্লিট।